প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই জনপ্রিয় চরিত্র লালুকে মনে আছে তো? হাস্যরস, দুষ্টুমি, সাহস আর মানবিকতার অপূর্ব মিশেল এই চরিত্রের ভেতর আমরা দেখতে পাই। তাই ছোট বড় সকলের ভীষণ প্রিয় লালু আজকে আমাদের গল্প যখন তখনে একবার নয়, পরপর দুবার দুটি গল্পে আপনাদের কাছে এসে ধরা দেবে। তাহলে আর বেশি কথা না বলে শুনছি এক জোড়া লালু। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম ছিল লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতেও পারবে না। আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন, ওর একজন মাস্টার ঠিক করতে হবে। সন্ধেবেলা এসে পড়াতে বসবেন, আর উপদ্রব করার সময় পাবে না। সেই শুনে লালুর বাবা বললেন, না, আমারও তো কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে আজ আমি এই উকিল হয়েছি। আমার ইচ্ছে ছেলেও তেমনি করেই শিক্ষা লাভ করবে, কিন্তু একটা শর্ত আছে। যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম হতে পারবে না, তখন এই বাড়িতে টিউটর আসবে। সেই যাত্রায় লালু পরিত্রাণ পেলেও কিন্তু মনে মনে মায়ের ওপর বেজায় চটে রইল, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাপ ধনী গৃহস্থ। বছর কয়েক হলো পুরানো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই থেকে লালুর মায়ের ইচ্ছা গুরুদেবকে এই বাড়িতে এনে যেন তার পায়ের ধুলো নেন। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন। সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মার সেই শুনে আনন্দ আর ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনে মনস্কামনা আমার সিদ্ধ হবে। জয় ঠাকুর, গুরুদেবের পায়ে ধুলো পড়বে, বাড়িটা আমার পবিত্র হয়ে যাবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো। নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন। এই ঘরেরই এক কোণে তার পূজার জায়গা তৈরি হলো, কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে ওনার কষ্ট হবে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন। কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমন বৃষ্টি, তার আর বিরাম নেই। এদিকে মিষ্টি তৈরি করতে, ফুল ফল সাজাতে লালুর মার নিঃশ্বাস নেবার সময় পান না। তারই মধ্যে সহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যাগ্রহণ করতে গেলেন। চাকর বাকর ছুটি পেল। সুকোমল শয্যার পারিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে। জল, কি ঠান্ডা জল! ওরে বাবা! বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন,
নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যে ফেটেছে দেখছি। ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ সেটা ঘরের আরেক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন গুরুদেব। কিন্তু 8 মিনিটের বেশি নয়, চোখ দুটি সবে বুঝেছেন, অমনি 2-4 ফোঁটা জল টপ টপ করে পেটের ঠিক সেই স্থানটির ওপরেই ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন, বললেন, ছাদটা দেখছি এ কোণ থেকে ও কোণ পর্যন্ত ফেটেই গেছে। আবার শুলেন, আবার পেটের ওপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু শোয়া মাত্রই তেমনি জলের ফোঁটা। আবার টেনে নিয়ে এক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলেন গোটা বিছানাটা ভিজেছে, শোবার আর জো নেই। স্মৃতিরত্ন তখন বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দৌড় খুলে তো বাইরে যেতেও ভয় করে, আবার থাকাটাও বিপজ্জনক। কি জানি ফাটা ছাদ ভেঙে যদি হঠাৎ মাথায় পড়ে। ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই, ঘোর অন্ধকার। যেমন বৃষ্টি তেমন ঝোড়ো হাওয়া, দাঁড়াবার জো নেই। কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয় তারা, কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারও সাড়া মিলল না। কি ঠান্ডা, কেমন জায়গা! ঘরের এদিক থেকে ওদিক সব জায়গাতেই জল। হ্যাঁ, এখন 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 বাইরে যাব কি করে? হ্যাঁ, এত বৃষ্টির মধ্যে বাইরে ঘরেও তো থাকা যায় না। ও ও ও যাই যাই, একটু একটু বাইরে গিয়ে দেখি। হু হু হু, এখানে তো আরো ঠান্ডা। ও কেউ কোথাও নেই। ও এই কোথায় এসে দাঁড়ালাম রে বাবা! ও ও এই কে 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 কোথাও আছো? একটু শোনো শোনো দেখি। এই এই ও এইটা একটা বেঞ্চি। বাবা একদম ভিজে গেছে। উফ উফ, এ বাবা পাটাও রাখার জন্যই। হ্যাঁ, ও ওরে বাবা! একধারে একটা বেঞ্চি ছিল। লালুর বাবার গরিব মক্কেল, তারাই সেখানে বসে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো অন্তরে অন্তরে অনুভব করলেন। কিন্তু উপায় কি? উত্তরের বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে, শীতে গা শিরশির করে। উচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে একটু আরাম করতে গেলেই আবার এক নতুন উপদ্রব এসে হাজির হলো। এবার কোথা থেকে এলো? বাবা, বড় বড় মশা! এ মশা না পাখি? ও একটু ওইদিকে গিয়ে বসি। ঘুমটা এসেও আসছে না। আওয়াজ! ওরে বাবা, এ কি জ্বালায় পড়েছি! যেদিকে যাই এদিকে জল, ওদিকে মশা। এই কি বাড়ি না কি? বাবা, কি বাবা, জ্বলে গেল। মাথায় জল পড়ছে, একটু গলায় জল পড়লে ভালো হতো। বাবা, আসতে পারছি না, কোন দিকে যাই? একে রাত্রে বেশি খেয়েছেন, তাতে গুরুপাক হয়েছে ওনার। একদিকে মশার কামড়, অন্যদিকে ঘরে জল। যেমন তার জ্বলুনি তেমন তার চুলকুনি। সেই নিয়ে সেই জায়গা দ্রুত ত্যাগ করলেন, কিন্তু সেই মশা বাহিনীও তার সঙ্গ নিল। হাতে পায়ে নিরন্তর আক্ষেপে গামছার সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না।
স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশ ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিল। ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু এটা নিতান্ত ছেলে মানুষই হবে ভেবে তিনি বিরত রইলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত। বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত, শুধু তার ছুটোছুটিরই বিরাম নেই। কোথাকার ঘড়িতে যেন 4টে বাজল। গুরুদেব বললেন, কামড়া, যত পারিস কামড়া, আমি আর পারিনি। সকাল পর্যন্ত প্রাণটা যদি থাকে এ দুর্ভাগা দেশে আর না, যে গাড়ি পাবো সেই গাড়িতেই দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইছিল না তার কারণ খুব খুব বুঝেছি, খুব বুঝেছি। শেষ রাতে গুরুদেব বিধ্বস্ত হয়ে প্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন, যদিও তা গুরুতর, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল। খাওয়া তো তেমন ভালো হয়নি, আজ দিনের বেলায় নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে। নিচে নেমে এলেন নন্দরানী, দেখলেন দোর খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হলো। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই। গুরুদেব কোথায়? কই দেখছি না তো তাকে। এ কি ব্যাপার? দক্ষিণের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে নিচে নেমেছে কি করে? কোষাকুষি, আসন, পূজা আহ্নিকের জিনিসপত্রগুলো সব এরকম এলোমেলো কেন? কিছুই তো বুঝতে পারছি না। কি মুশকিল! কোথায় গেলেন গুরুদেব? দেখি। আরে কেউ কোথায় আছিস? আয় রে, এদিকে আয়। এই দেখ, গুরুদেবকে দেখেছিস? কই গুরুদেব ঘরে তো নেই। আরে এদিকে আয়। আরে ওটা কি? ওই যে এক্ষণে অন্ধকারে মানুষের মতো কেউ একটা বসে না? যাই তো দেখে গিয়ে। ও মা, এ যে গুরুদেব! ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই! এর মা, ঠাকুর মশাই আপনি এখানে কেন? কি হয়েছে আপনার ঠাকুর মশাই? হুম, ও তুমি মা, আর কি হলো মা? সারা রাত যা সব চললো, আমি তো ঘুমোতেই পারিনি। কেন বাবা, কি হয়েছে? হুম হুম তা নতুন বাড়ি করেছো মা, কিন্তু ছাদটা তো আর কোথাও আসতো নেই। সারা রাত বৃষ্টি বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের উপর। খাট টেনে যেদিকে নিয়ে যাই সেখানেই জল পড়ে। পাছে ছাদ মাথায় ভেঙে পড়ে, পালিয়ে এলাম বাইরে। বাবা, কিন্তু তাতে কি রক্ষে আছে? পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সারা রাত্রি একেবারে ছুবলে খেয়েছে। এধার থেকে ছুটে ওধারে যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি। মনে হয় আমার গায়ের অর্ধেক রক্ত আর নেই মা। বহু প্রয়াস, বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ জলে ভরে গেল। তিনি বললেন, কিন্তু বাবা, বাড়ি যে তেতলা, আপনার ঘরের ওপর আরো দুটো ঘর আছে। বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে?
আর কাজ আমি বুঝেছি। এই নিশ্চয়ই ওই শয়তান লালুর কোনো শয়তানি বুদ্ধি। যাই তো দেখি। নন্দরানী ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ। সবটা তখনও গলেনি, এক টুকরো এখনো বাকি আছে। উনি পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সামনে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, এই এই ওই হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলোয় যাকগে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন। স্ত্রীর সেই কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। কি কাণ্ড করছো? হলো কি? হয় তোমার ওই লেলোকে এই বাড়ি থেকে তাড়াও, না হয় আমি আজই গঙ্গায় ডুবে এ মহাপাপের প্রায়শ্চিত্ত করব। কেন, সে আবার কি করলে? বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে একবার নিজের চোখে দেখো গে। চলো চলো ঘরে সবাই, সবাই দেখো দেখো এই ঘরের কি অবস্থা, চারদিকে দেখো। এই দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো? গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আরেকদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকর এসে বলল, লালু বাবু কোঠি মে নেই হ্যায়। আরেকজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন। তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। এই তো গেল লালুর নির্ভেজাল দুষ্টুমির গল্প। কিন্তু লালু শুধু দুষ্টুমিই করতো না, সে সকলের জন্যে উপকারের হাত বাড়িয়ে দিতেও ছিল 1 নম্বর। এর পরের গল্পে আমরা শুনব লালুর সেই রকমই এক কীর্তির কথা। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিলে। তখনকার দিনে ওলা উঠার নামে মানুষে ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোকমেলা দুর্বিষহ হতো। কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো কোনো আপত্তি ছিল না। গোপাল খুড়ো তাঁর নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা 2 পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা কয়েকজন ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে, আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজদ্বারের শ্মশানে চ, শাস্ত্রবাক্য মনে আছে তো? আগে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে সংসারে পুণ্যকর্ম নেই বাবা। আমাদের দলের মধ্যে লালুও একজন ছিল। ঠিকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধেবেলা বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, বাবা না, বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝিয়া রক্ষে পেল না। সবাই আমরা চমকে উঠলাম। অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিজে
সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে তার আপনার বলতে কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রি আন্দাজ 8টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না, এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না। মৃতদেহ তোলার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে বাবা? কেউ কিছু বলার আগে লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট 5 পথ। হাঁপাতে হাঁপাতে সেটুকু আসাও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে বললেন, ওরে লালু, নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না লালু? নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব। এই বলে সে এক লাফে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে, আর যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে। হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ 3। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে। তার কোনোটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সে কতক্ষণে পৌঁছবে। আধ ক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি। তাদের আসতেই বা না জানি কত দেরি। সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগল। গোপাল খুড়ো সভয়ে বললেন, ওরে, লক্ষণ তো ভালো ঠেকছে না রে। বৃষ্টি হতে পারে। এই শীতে ভিজলে আর রক্ষা থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত নেই। কতটা দূরে ঠাকুর বাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ ছেয়ে গেল। চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টিধারার শোঁ শোঁ শব্দ এলো কানে। ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষলধারে বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ কেটে গেছে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে
গরুর গাড়ি এসে পৌঁছেছে। গারোয়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, কিন্তু ডোমদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও বেটারা ওই রকমই, শীতে ঘর থেকে বেরোতে চায় না মোটে। মণি বললে, কিন্তু লালু এখনো ফিরলো না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওই রকমই। যদি এতই ভয়, মরা ছুঁয়ে বসতে গেলি কেন রে? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। মোড়া ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি শ্মশান ভূমিকে না। শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মরা পড়িয়েছি, জানিস? এরপরে মণি আর কথা কইতে পারল না, কারণ সত্যি খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলি কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নরু বললে, আচ্ছা খুড়ো, মরাটা ফুলে যেন 2 গুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন, বলবে না, লেপ কাঁথা সব জলে ভিজে গিয়েছে যে। খুড়ো, এ কি বলছো? জলে ভিজলে তো তোর চুপসে ছোট হয়ে যাবে, ফুলবে না তো। খুড়ো রাগ করে উঠলেন। তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ বওয়া প্রায় শেষ হয়ে এলো। নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে, ও ও খুড়ো, ও মরাটা যেন নড়ে উঠলো। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল। কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, শোন নড়ো, তোর মতো না ভীতু মানুষ আমি কখনো দেখিনি। তুই আসিস কেন এসব কাজে? যা বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি। দাদা কোথায়? আবার মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বললে, না খুড়ো, গতিক ভালো ঠেকছে না। সত্যি মরাটা যেন নড়ে উঠলো। কি নড়ে উঠলো? ছড়া দাও, এটা ভয় দেখালি আমাকে যে 1000-এর উপর মরা পড়িয়েছে তাকে। ওই ওই দেখুন, আবার নড়ছে। নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না। অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপরে বসে ভয়ঙ্কর বিশ্রী খোলা গলায় চেঁচিয়ে উঠে বললে, ওরে বাবা রে! আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সামনে ছিল কাঠের স্তূপ। তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক গঙ্গার জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন,
দেখে ফেললে গো রাম 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 রাম। এদিকে সেই ভূতও তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো। ওরে ওরে নির্মল, ওরে মনি, ওরে নরুরে, পালাস নে রে, পালাস নে, আমি লালু, ফিরে আয়, ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছলো। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে, সবাই মরা ছেড়ে পালালো, কিন্তু আমি তো মরা ছেড়ে পালাতে পারলাম না, তাই লেপের মধ্যে ঢুকে পড়েছিলাম। বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও দেখি ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গে। এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। কিন্তু মনে মনে তিনি তাকে ক্ষমা করলেন। বুঝলেন এত বড় ভয়শূন্যতা তার পক্ষে অসম্ভব। সেই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এসব সে গ্রাহ্যই করলে না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন। না 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 না, সে হবে না। ওর মা শুনতে পেলে আমার মুখ দেখবেন না। শবদাহ সমাধা হলো। আমরা গঙ্গার স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে। লালুর গল্প শুনবো কত আর বলবো কত, মন যেন ভরে না। কিন্তু তবুও শরৎবাবুর লেখা এই লালু চরিত্রটির গল্পগুলো বড্ডই ছোট ছোট, তাই না? যেন মনে হয় আবার কিছু গল্প শুনি লালুর। আমাদের সাথে আপনারাও যদি একমত হন তাহলে চ্যানেলে কমেন্ট করে জানাবেন একটু। আর গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন প্লিজ।